হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি 2014-2015 সালে যে কোশ্চেনটা আসছিল সেখানে ফিজিক্স কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করবো। আসলে এখানে কিছু ক্যালকুলেশনের ট্রিক্স আছে, তোমরা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক ইমপ্রুভ হবে। পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেনের প্রবলেম থেকে থাকে তো সেই কোশ্চেনটাও তোমাদের ইনশাল্লাহ সলিউশন তোমরা পেয়ে যাবা। ওকে, তো আমরা দেরি না করে শুরু করব। তো তার আগে তোমরা অবশ্যই যারা যারা দেখতেছো তারা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা বেশি বেশি পরিমাণে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এক নম্বর কোশ্চেন কি আছে আমরা একটু পড়ি একসঙ্গে, দেখো। দুটি ভেক্টর a = 3i - 3j, আমরা একটু সাথে সাথে লিখে ফেলি। কোশ্চেন 1, a = আছে 3i - 3j, 3i - 3j, ঠিক আছে। b আরেকটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা বলছে 5i + 5k, 5i + 5k। ওকে, তো এই দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে a ও b এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। ওকে, তো আমরা সুন্দর মতো সবাই জানি যে a.b = কি বলো, ab cos θ। তাহলে cos θ = কত আসতেছে? cos θ আসতেছে তোমার a.b / ab। a.b কত বলো? 3 × 15 - 15। ওকে, 3 × 5, 3 × 5, ঠিক আছে, করলে কত আসে বলো? 15, 15 - 15 / ab। ab করলে √ কত আসতেছে? 9² 9 18, আর এটা করলে আসতেছে তোমার 25 25 মিলে 50। একটু খেয়াল করো, দেখো যে আমাদের কিন্তু উপরে 0 0 আসতেছে, তাহলে cos কতর ভ্যালু 0, তার মানে θ = 90 ডিগ্রি হলে আমাদের 0 হবে। তার মানে a আর b এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন 2 কি আছে আমরা একটু পড়ি, দেখো। কোশ্চেন 2 আছে দুটি কণা 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, রৈখিক বেগ নির্ণয় করো। ওকে, আমরা সবাই জানি, খেয়াল করো যে v = কত? v = ওমেগা r, ওমেগা কৌণিক বেগ, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে ওমেগা = আমরা কি জানি বলো? ওমেগা = আমরা জানি 2 π n × r। n কি বলো? তার কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস? যে এক সেকেন্ডে সে কতবার আবর্তন করে সেই জিনিসটাই তার কম্পাঙ্ক। তো এখানে বলছে যে এটা 1 মিনিটে 30 বার আবর্তন করে। 1 মিনিটে কতবার বলো? 30 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার? 2 π × 30/60। 30/60 কেন দিলাম আমরা? কারণ বলে দিছে এখানে যে 1 মিনিটে 30 বার, তার মানে 1 সেকেন্ডে কতবার? 30/60। ওকে, আচ্ছা, তো এর সঙ্গে আমরা আর গুণ করব। আর দেওয়া আছে আমাদের, বলছে 2 মিটার। হ্যাঁ, 2 মিটার বলছে, তাহলে আমাদের কত আসতেছে খেয়াল করো। v = আসতেছে আমরা যদি এইখানে 30 60 কাটাকাটি করি তাহলে 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, তার মানে 2 π এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে কোশ্চেন 3 তে চলে যাই। দেখো কোশ্চেন 3 কি আছে। কোশ্চেন 3 তে আমরা একটু পড়ি, আসো। কোশ্চেন 3 আছে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ, সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। তো আমরা একটা সম্পর্ক জানি, খেয়াল করো যে c/5 = f - 32/9। ঠিক আছে, তো এখন এখানে বলছে যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যদি x হয় তাহলে তোমার সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা তোমার কত হবে বলো? 3x। হ্যাঁ, মানে জিনিসটা এমন, তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো। আমরা সবসময়ের জন্য ফারেনহাইটটা কিন্তু কি হয় বলো? বেশি হয়, আর সেলসিয়াস স্কেলটা কি হয় বলো? ছোট হয়। তার মানে c যদি x হয় তার মানে f = হবে 3x - 32/9। তাহলে কত আসতেছে একটু খেয়াল করে দেখো। 9x = 15x, 5 × এটা গুণ করলে আসে -160। তাহলে আমাদের কত আসবে? 6x = 160। তাহলে দেন x = কত আসবে বলো? 160/6 কিংবা তোমার 80/3। 80/3 করলে আসলে 26.667 এত ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস আসার কথা। x সেলসিয়াসে, তার মানে ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রা সেটা এটা 3 গুণ, তার মানে 80 ডিগ্রি ফারেনহাইট এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন 4 এ কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, আশা করি তোমার বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন 4 এ আছে একটি তড়িৎ দ্বিপোলের তড়িৎ ক্ষেত্র দূরত্ব r এর সাথে কিভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ,
আমরা সবাই কিন্তু জানি যে একটা ফর্মুলা জানি E ইকুয়াল টু হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট, তারপরে হচ্ছে তোমার P হচ্ছে তার ডাইপোল P ইনটু cos থিটা ডিভাইডেড বাই r কিউব। কিন্তু আমরা যদি এই ফর্মুলা না মনে রেখে আমরা যদি জাস্ট এই জিনিসটা মনে রাখতাম 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু q বাই r স্কয়ার, ঠিক আছে? তো একটু খেয়াল করো, p এর সাথে কিন্তু q এর সাথে যখন আমরা r গুণ করতেছি তখন আমরা p পাচ্ছি, আর cos থিটা গুণ করতেছি যখন তখন আমরা p পাচ্ছি, মানে ইলেকট্রিক্যাল ডাইপোল যে জিনিসটা সেটা পাচ্ছি। ওকে, তাহলে e এর সাথে তোমাদের মনে হতে পারে যে r এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, বাট না, আমাদের উপরে তোমার এক্সপ্রেশনটা তোমার বলছে যে ডাইপোলের সাথে, হ্যাঁ ডাইপোল যদি তোমার p হয় তাহলে r এর সাথে e এর সম্পর্ক হচ্ছে কি বলো, ঘনমূলের ব্যস্তানুপাতিক। অপশনে ঘনমূলের ব্যস্তানুপাতিক ছিল, তো ঘনমূলের ব্যস্তানুপাতিক হবে হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 5 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে আমরা একটু পড়ি, দেখো। ধরা যাক কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 5 বছর। কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 অংশতে কমে আসবে, ঠিক আছে? তো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের যে হাফ লাইফ মানে অর্ধায়ু যেটা সেটা দেওয়া আছে 5 বছর বলছে, তো টি হাফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ln 2 বাই ল্যামডা, ঠিক আছে? তো ল্যামডা ইকুয়াল টু আমাদের 5 ইয়ার্স, সরি টি হাফ ইকুয়াল টু আমাদের 5 ইয়ার্স বলছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু আসছে হচ্ছে ln 2 বাই 5, ln 2 বাই কত বলো 5। এখন আমাদের একটা কোশ্চেন বলছে যে কত সময় পরে আমাদের আদি অবস্থার 1/32 অংশ কোবাল্ট 60 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো আমরা এমন একটা ফর্মুলা জানি n ইকুয়াল টু n নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো ধরে নেই আমরা টি সময় পরে, ছোট টি সময় পরে আমাদের কি হবে বলো, আমাদের হচ্ছে 1/32 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে n বাই n নট ইকুয়াল টু আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা যদি ln অফ n বাই n নট নেই তাহলে আমরা ln অফ 1/32 লিখতে পারবো, ঠিক আছে? দিস ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। খেয়াল করো যে এই যে জিনিসটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে ln 1 মাইনাস ln 32, ln 1 মাইনাস কত বলো ln 32। দিস ইকুয়াল টু ল্যামডার ভ্যালু আমরা জানি, ল্যামডা ইকুয়াল টু মাইনাস ln 2 বাই 5 ইনটু টি, ঠিক আছে? ln 1 মানে হচ্ছে 0, তাহলে ln 32 কে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস মাইনাস তখন কাটাকাটি চলে যাবে, তাহলে হচ্ছে 5 ln 2 ইকুয়াল টু হচ্ছে ln 2 ইনটু টি বাই 5। তার মানে আমাদের অ্যানসার যেটা টি ইকুয়াল টু আসবে হচ্ছে 24 ইয়ার্স, ঠিক আছে? এই কোশ্চেনের যে কারেক্ট অ্যানসার সেই কারেক্ট অ্যানসারটা হবে হচ্ছে 25 ইয়ার্স। ওকে, তাহলে দেন আমরা কোশ্চেন 6 এ চলে যাই। কোশ্চেন 6 এ কি আছে আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখো তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ কোশ্চেন 6। ওকে, কোশ্চেন 6 আমরা একটু পড়ি। একটি দিক পরিবর্তী প্রবাহে I ইকুয়াল টু 5 sin 300 পাই টি সমীকরণ প্রকাশ করা হলে ওই প্রবাহের কম্পাঙ্ক কত? খুবই সহজ, I ইকুয়াল টু কত বলছে বলো, I ইকুয়াল টু বলছে হচ্ছে 50, হ্যাঁ 50 sin 300 পাই টি। ওকে, তো আমরা এটাকে যদি একটু জাস্ট এইভাবে কম্পেয়ার করি, I ইকুয়াল টু I নট sin ওমেগা টি, ওমেগা টি কে আমরা যদি আর একটু ভাঙায় লিখি তাহলে আমরা কি লিখতে পারবো বলো, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই n কিংবা টুয়াইস পাই f, আমরা জানি f হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো একটু খেয়াল করো এই 2 পাই f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 300 পাই, হ্যাঁ 2 পাই f ইকুয়াল টু হচ্ছে আমাদের 300 পাই। তাহলে 2 পাই তে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের f ইকুয়াল টু আসবে হচ্ছে 150 হার্টজ। তার মানে আমাদের যে এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের যে মান সেই মানটা হচ্ছে 150 হার্টজ। তো কোশ্চেন 6 এটা ছিল আমাদের কোশ্চেন 6। আমরা কোশ্চেন 7 এ চলে যাই। কোশ্চেন 7 কি আছে দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। 5 মাইক্রোফ্যারাডে 5টি ধারক সিরিজে যোগ করা হলে ওই ধারকগুলোর তুল্য ধারকত্ব কত হবে? হ্যাঁ 5টা 5 মাইক্রোফ্যারাডের আকারে সিরিজে যুক্ত করছে। তো সিরিজে যুক্ত করলে আমরা এই ফর্মুলা জানি 1/Cp = 1/C1 + 1/C2 প্লাস আপ টু প্লাস এভাবে ডট 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 1/Cn। তো আমাদের এখানে 5টা ধারক আছে এবং প্রত্যেকটার মানই হচ্ছে 5। তাহলে আমরা কি লিখতে পারি বলো, তুল্য ধারকত্ব যদি Cp হয় তাহলে 1/Cp = 1/C + 1/C + 1/C প্লাস এভাবে করে করে 5টা আছে আর কি, ঠিক আছে? 4টা লিখে ফেললাম, আরেকটাও লিখতে পারতাম। ওকে, তো এই 1/C 5টা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে বলো 5/C। তাহলে Cp = কত? Cp = হচ্ছে C/5। তো C এর মান বলছে 5 মাইক্রোফ্যারাডে, তার মানে 5/5 মাইক্রোফ্যারাডে আসবে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। তার মানে এই কোশ্চেনের যে কারেক্ট অ্যানসার সেটা হবে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে।
আচ্ছা, একটা শর্ট ট্রিক্স তাহলে তোমরা এখান থেকে শিখলা, 5টা সমান ধারক তুমি যদি শ্রেণীতে যোগ করো তাহলে তার যে তুল্য ধারক কত সেটা হবে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, 3টা যোগ করলে 3 ভাগের 1 ভাগ হইতো। ঠিক আছে, খুব সিম্পল। রোধের ক্ষেত্রে হচ্ছে যদি সমান্তরাল হইতো তাহলে এমন ঘটনা ঘটতো। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 8 আমরা একটু পড়ি। একটি বিন্দু উৎস থেকে কোন শব্দ তরঙ্গ বের হচ্ছে, কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের কিসের সমানুপাতিক হবে আর কি। ওকে, শব্দের তীব্রতা p ইকুয়াল টু, খেয়াল করো, p ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ক্ষমতা সঞ্চারিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি বলো, শব্দের তীব্রতা। একটু খেয়াল করো যে আমরা কি চিন্তা করছিলাম, উৎস যদি একটা বিন্দু উৎস আমরা চিন্তা করি তাহলে আর দূরত্বে আমরা হচ্ছে একটা কাল্পনিক গোলক চিন্তা করব। তো গোলকের যে সমগ্র তলের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। তো এই জন্য আমরা যে একক ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রফলের আমরা এখানে লিখি হচ্ছে আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তো খেয়াল করো যে i এর সাথে r এর সম্পর্ক কি, i এর সাথে r এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি যে i is proportional to 1 by r স্কয়ার। তার মানে কোশ্চেনের অপশনে ছিল হচ্ছে তোমার বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট आंसर। ওকে, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 9 এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 9 কি আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 9 হয়তো তোমাদের দেখে মনে হতে পারে যে এই টাইপের কোশ্চেন তো আমাদের বইয়ে নাই, সিলেবাসে নাই, তো আমরা কেন করব এই টাইপের কোশ্চেন, আগে আসছে, আগে সিলেবাসে ছিল। বাট না, তুমি এই কোশ্চেনে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো মাস্ট তোমার বইয়ে আছে। মানে এটা হচ্ছে একটা পুলির অঙ্ক। আমরা একটু পড়ি, দেখো যে 13 নিউটন ওজনের একটি 12 নিউটন ওজনের দুইটি বস্তু একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর ঝুলন্ত। 13 নিউটন ওজনের বস্তু নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পড়ন্ত বস্তু ত্বরণের কত গুণ হবে। আমি একটু ছবিতে আঁকি তাহলে তোমাদের ইনশাআল্লাহ বুঝতে সমস্যা হবে না। এটা একটা কপিকল চিন্তা করো। তো এইখানে হচ্ছে তোমার ধরো যে 12 নিউটন বলের বস্তুটা আছে, আর এখানে হচ্ছে তোমার 13 নিউটন বলের বস্তুটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 13 নিউটন, এটা হচ্ছে তোমার 12 নিউটন। তোমরা বুঝতেই পারতেছো কপিকলের উপর দিয়ে যে ভারী বস্তুটা যেটা থাকে সেটা হচ্ছে নিচে নামতে থাকে, আর হালকা বস্তুটা যেটা থাকে সেটা হচ্ছে উপরে উঠতে থাকে। ওকে, তো সব জায়গায় কিন্তু সুতার টান সবসময়ের জন্য কোথায় কাজ করে বলো, সুতার টান সবসময়ের জন্য উপর দিকে কাজ করে। ঠিক আছে, সুতার টান কই কাজ করে, দুই ক্ষেত্রেই উপর দিকে কাজ করে। হ্যাঁ, সুতা তোমার টেনে ধরে রাখছে। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এই বস্তুটার যে ওজন সেটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে, W1 নিচের দিকে। এই ক্ষেত্রে ওজনটা কোন দিকে কাজ করতেছে, W2 নিচের দিকে। ওকে, এই যে 12 নিউটন আর 13 নিউটন, মানে W1 এর মান হচ্ছে 12 নিউটন আর W2 এর মান হচ্ছে 13 নিউটন। একটু খেয়াল করো যে এই 12 নিউটনের বস্তুটা উপর দিকে কেন উঠতেছে, কারণ এখানে T এর মানটা বড়, W1 এর বলটা ছোট। ঠিক আছে, আর এই 13 নিউটনের বলের যে বস্তুটা কপিকলের উপর দিয়ে নিচের দিকে কেন নামতেছে, হ্যাঁ নিচের দিকে নামার কারণ হচ্ছে W2 টা বড়, T হচ্ছে ছোট। তার মানে এখানে আমরা দুটো ইকুয়েশন লিখতে পারবো। বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই 12 নিউটন আর 13 নিউটন দুইটা বস্তুরই ত্বরণের মান কিন্তু সেম, কারণ এই বস্তুটা যতটুকু নিচে নামবে এই বস্তুটা ঠিক ততটুকু উপরে উঠবে। ওকে, আচ্ছা, তো আমরা দুটো ইকুয়েশন একটু লিখি। দেখো যে কি লিখতে পারি, যে 13 মাইনাস t ইকুয়াল টু হচ্ছে 13 বাই g ইনটু হচ্ছে f কিংবা a, তুমি যেটাই লেখো a লিখলা। ওকে, আবার তুমি যদি আরেকটা ইকুয়েশন যদি আমরা একটু লিখি, এইভাবে লিখি যে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে t বড়, তাহলে t মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে তোমার 12 বাই g ইনটু a। ওকে, তো আমরা যদি দুটো ইকুয়েশন জাস্ট একটু অ্যাড করি, দুটো ইকুয়েশন অ্যাড করলে আমাদের আসবে হচ্ছে 13 মাইনাস 12 দিস ইকুয়াল টু হচ্ছে t ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 13 প্লাস 12 বাই g ইনটু a। ঠিক আছে, তাহলে আমাদের যে a আসবে সেই a ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 1 বাই 25 ইনটু g। তার মানে আমাদের এখানে কোশ্চেনটা যেটা বলছিল যে তোমাদের এইখানে কপিকলে যে ত্বরণটা হবে ভারী বস্তুর, সেই ত্বরণটা অভিকর্ষ ত্বরণের কত গুণ। তো অভিকর্ষ ত্বরণের হচ্ছে 1/25 অংশ। কতটুকু বলো, অভিকর্ষ ত্বরণের 1/25 অংশ। ওকে, আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছি। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কিন্তু কোনো টাফ না, তোমরা দেখবা যে বইয়ে এই টাইপের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি একটু লিখে দিই, খেয়াল করো যে a ইকুয়াল টু হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g। ঠিক আছে, তো আমরা যদি এখানে 13 মাইনাস 12 ডিভাইডেড বাই 13 প্লাস 12 ইনটু g করতাম, আমাদের একবারে आंसर চলে আসতো, কিন্তু 1/25 ইনটু g চলে আসতো। আচ্ছা, তো আমরা কোশ্চেন নাম্বার 10 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 10
টাইপ অফ সহজই। হ্যাঁ, আমি একটু ফিগারটা আঁকি। তিনটা বস্তু সিরিজে মানে একটা সমান্তরাল ইয়ার উপরে ভূমির উপরে আছে তিনটা বস্তু, একটা সুতায় বাঁধা আছে, ঠিক আছে, সবগুলা সমান ভরের বস্তু, এটাও এম, এটাও এম, এটাও এম। তো এখন তুমি এইখানে এই বস্তুটাকে তুমি হচ্ছে ধরো এফ বলে টানতেছো। তো তোমার কাছে কোশ্চেন হলো, ধরো আমি যদি এভাবে নাম্বারিং করি এ বি সি, আমি সি তে ধরে টানতেছি এফ বল দিয়ে, তাহলে এই বি এর উপরে কি পরিমাণে বল অনুভব করবে? ওকে, তো আমি যে এই যে এইখানে এফ বলে টানতেছি, একটু খেয়াল করো যে এই সি কে কিন্তু পিছনের দুইজন সমান ভর, তার সমান ভরের দুইটা বস্তু ধরে রাখছে। ওকে, আচ্ছা, তো এই বি কে, বি এর পিছনে কয়টা বস্তু ধরে রাখছে বলো? একটা বস্তু। হ্যাঁ, বি এর পিছনে কয়টা বস্তু ধরে রাখছে? একটা বস্তু। এই এর পিছনে কিন্তু কেউ নাই। হ্যাঁ, তাইলে আমাদের এইখানে আমরা যদি এই বলটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করি, তাহলে এর কাছে থাকবে হচ্ছে f/3, এর কাছে হবে হচ্ছে 2f/3, আর এর কাছে পুরো বস্তুটা f বলেই পরিণত হবে। তার মানে বি তে তার যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলের যে অ্যানসারটা, সেই অ্যানসারটা হবে হচ্ছে 2f/3। আচ্ছা, তো আমরা কোশ্চেন নাম্বার 11 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 11 কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, কোশ্চেন নাম্বার 11 আছে হচ্ছে একটি নলাকার তামার তারের রোধ হচ্ছে আর, আয়তন সমান রেখে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধের পরিবর্তন কতটুকু হবে? হ্যাঁ, এইখানে একটা জিনিস অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। আর ইকুয়াল টু আমরা কি জানি? খেয়াল করো, আর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রো এল বাই এ। হ্যাঁ, রো এল বাই এ। এখন তোমাদের দেখে মনে হতে পারে যে আর এর সাথে এল এর সম্পর্ক তো দ্বিগুণ, তো আমরা দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের রোধও দ্বিগুণ হয়ে যাবে, বাট ব্যাপারটা ঠিক এমন না। হ্যাঁ, ব্যাপারটা এমন না। একটু খেয়াল করো যে R1 বাই R2 ইকুয়াল টু, কিংবা R2 বাই R1 R2/R1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে L2 বাই L1 ইনটু হচ্ছে A1 বাই A2। একটু খেয়াল করতে হবে, বলছে আমাদের আয়তন সমান থাকবে। আয়তন সমান থাকা মানে কি? আয়তন মানে আমরা জানি ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের গুণফল। তার মানে আমরা A1 L1 ইকুয়াল টু A2 L2 লিখতে পারবো। তাহলে A1 বাই A2 ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে L2 বাই L1। ওকে, তো আমরা এই A1 বাই A2 এর জায়গায় আমরা L2 বাই L1 যদি আমরা লিখি, তাহলে আমাদের আসবে হচ্ছে L2 বাই L1 এর হোল স্কয়ার। তার মানে L2 বাই L1 ইকুয়াল টু তোমার এখানে 2 বলে দিয়েছে, মানে দ্বিগুণ হবে, বাট তার আয়তনটা সেম থাকবে। ওকে, তাহলে আমাদের অ্যানসারটা কত আসবে বলো? অ্যানসার আসবে হচ্ছে 4। ওকে, তো এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার আমাদের রোধটা হবে হচ্ছে দ্বিগুণ। তোমরা এখানে প্রায় একটা জিনিস মুখস্থ করো, সেটা হচ্ছে তোমার R2 ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার ইনটু R1। মানে তুমি দৈর্ঘ্য যদি n গুণ বাড়াও, আয়তন যদি সমান থাকে, তাহলে তার রোধটা n স্কয়ার গুণ বাড়বে। ওকে, এটা চাইলে মনে রাখতে পারো কিংবা না মনে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 12 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 12 কি আছে আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা একটু পড়ি একসঙ্গে। দেখো, কোশ্চেন নাম্বার 12 আছে হচ্ছে একটি চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন মানে বেসিক্যালি তার চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান, একই চুম্বক ক্ষেত্রে লম্ব বরাবর একটি আলফা কণার সমান বল অনুভব করে। ঠিক আছে, মানে একটা প্রোটন যাচ্ছে আর হচ্ছে একটা আলফা কণা যাচ্ছে, তো দুইজনই সমান বল যদি অনুভব করে, তো কোশ্চেন হচ্ছে তাদের দ্রুতির অনুপাত বের করো। তাদের দ্রুতির অনুপাত বলতে বেসিক্যালি বের করতে বলছে ভি প্রোটন বাই ভি আলফা কণা। ওকে, তো F ইকুয়াল টু আমরা কি জানি? খেয়াল করো, F ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তো ভি বি সাইন থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে প্রকাশ করছে বলছে, তাহলে আমাদের F সমান থাকবে বলছে, F সমান থাকবে, বাট একই চৌম্বক ক্ষেত্র যেহেতু B ও সমান থাকবে, তার মানে আমরা লিখতে পারি যে বেসিক্যালি এখানে হবে হচ্ছে Q1 V1 ইকুয়াল টু হচ্ছে Q2 V2। ওকে, তার মানে V1 বাই V2 ইকুয়াল টু আসবে হচ্ছে Q2 বাই Q1। আচ্ছা, তো আমাদের এখানে যদি V প্রোটন বাই V আলফা কণা আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে Q আলফা কণা বাই Q প্রোটন। কিন্তু Q আলফা কণা মানে হচ্ছে দুইটা ইলেকট্রনের সমান, আর QP মানে হচ্ছে একটা ইলেকট্রনের সমান। তার মানে আমাদের কার বেগ দ্বিগুণ বলো? প্রোটনের বেগ হচ্ছে আমাদের অবশ্যই ডাবল। প্রোটনের বেগ ডাবল হওয়ার কারণে তাদের দুজনের বলটা কি হয়েছে বলো? সমান হয়েছে। ওকে, তার মানে VP বাই V আলফা কণা ইকুয়াল টু হচ্ছে তাদের দ্রুতির যে অনুপাত, সেটা হচ্ছে প্রোটনের হচ্ছে দ্বিগুণ। কার থেকে দ্বিগুণ? আলফা কণা থেকে দ্বিগুণ। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 13 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 13 আছে হচ্ছে এপসাইলন নট ইনটু মিউ নট এর একক নিম্নের কোনটির সমান? হ্যাঁ, তো তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে দেখতে পারবা যে আমরা c মানে আলোর বেগ ইকুয়াল টু জানতাম হচ্ছে 1/√of মিউ নট ইনটু এপসাইলন নট, শূন্য মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই শূন্য মাধ্যমে। ওকে, তো তোমাদের এখানে বলছে হচ্ছে যদি আমরা স্কয়ার করি, তাহলে c স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 1/μ নট ইনটু আলফা এপসাইলন নট। হ্যাঁ,
তো মিউ নট ইনটু এপসাইলন নট ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1/c²। তো কোশ্চেনে অপশনে বিভিন্ন টাইপের অপশন ছিল, 1 বেগের হোল স্কয়ার, শুধু বেগের হোল স্কয়ার, কিংবা 1 বেগ। তার মানে অ্যানসারটা যেটা হবে কার এককের সমান হবে বলো, 1 বেগের হোল স্কয়ারের যে একক সেই এককের সমান হবে হচ্ছে মিউ নট ইনটু এপসাইলন নট এর একক। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 14 এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 14 কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ হলো, ওই বস্তুটি কত সময় পর ফিরে আসবে? তো আমরা উড্ডয়নকাল আমরা পড়ছি, আশা করি খারাপ হবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিংবা উপরের উড্ডয়নমান বস্তুর ক্ষেত্রে, সেটা হচ্ছে 2u/g। তো তুমি কতটুকু বেগে ছাড়ছিলা এখানে বলে দিছে 9.8 মিটার পার সেকেন্ড, তার মানে u হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, g আমরা জানি, g মানে হচ্ছে 9.8, তার মানে অ্যানসারটা হবে হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর বস্তুটা আবার ভূমিতে ফিরে আসবে। এই কোশ্চেনগুলো একটু ফাস্ট করতে হবে, ফাস্ট না করলে আমরা আশা করি পুরোপুরি সবগুলো সলভ করতে পারবো না। তারপর নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে আপেক্ষিকতার একটা অঙ্ক, যে যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তাহলে ওই বস্তুর ভর কত হবে? তো আমরা আপেক্ষিকতার জন্য যে ফর্মুলাটা সেটা আমরা আশা করি জানি, যে m হচ্ছে m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। তো এইখানে যদি v যদি c এর সমান হয় তার মানে 1 - c²/c² মানে 1 1 - 1 মানে হচ্ছে 0 0 কে তুমি যদি রুট করো তাহলে 0ই পাবা। তো সামথিং বাই 0 কত হয়ে যাবে বলো, ইনফিনিটি। ওকে, তার মানে আমাদের একটা বস্তু যদি আলোর বেগে যায় তাহলে তার ভর আপেক্ষিকতার জন্য কত হয়ে যাবে বলো, ইনফিনিটি। তো আমরা আজকে এই 15টা কোশ্চেন সলভ করলাম, আমরা নেক্সট পার্টে অবশ্যই আরো 15টা কোশ্চেন এই ফিজিক্সের এই ইয়ারের সলভ করে দিব। ভালো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।